তো পৌঁছে গেলাম লালগোলাতে, ভারতের একেবারে প্রান্তিক রেলওয়ে স্টেশন লালগোলা। তো এখান থেকে আমি আপনাদেরকে নিয়ে যাব, লালগোলার কিছু ফেমাসও জায়গা আছে, এক ঝলক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সেই জিনিসগুলো দেখিয়ে আমি এখান থেকে কিভাবে সেই জায়গায় যাই সমস্ত বিস্তারিত জানবেন। তো লালগোলা স্টেশন থেকে বেরিয়ে আমি সামনে টোটো ধরবো, এখান থেকে মাত্র 10 থেকে 15 টাকা নেবে, যে লালগোলার যে ফেমাস যে 2-4টে জায়গা আছে সেই জায়গা। তারপর আপনাদেরকে সরাসরি নিয়ে যাব তারানগর। আর একেবারে স্টেশনের পাশে ভীষণ বড় মার্কেট বসে, আর এখানে রয়েছে পদ্মা নদীর একেবারে ধরে আনা জ্যান্ত রিঠা মাছ, ইলিশ মাছ, আরও কত কী রয়েছে চলুন দেখাচ্ছি। স্টেশন থেকে বেরিয়েই দেখুন রাস্তার পাশ দিয়ে বসে গেছেন এনারা, প্রচুর ব্যবসাদার রয়েছে এখানে, মানুষজন রয়েছে এখানে, প্রচুর কিছু বিক্রি করছে। কত লম্বা কচু এটা, এটা কি আরো বড় ছিল দাদু? কত বড় ছিল এটা? ধরেন যে প্রায় কম বেশি তো আমার তো মানে দেখুন দাদু দেখাচ্ছে কতখানি ছিল। ও আপনার গলার সমানের। কত করে নিচ্ছেন এই কচু? 30 টাকা। 30 টাকা কিলো? বাহ, এগুলো কি আপনার সব বাড়িরই? সব কিনা মাল। ও কিনা মাল? আগে মাল টেস্ট করবো তারপর নিয়ে আসবো। এই কচু টেস্ট করতে গিয়ে তো গলায় ধরবে। দাদু কি বলে? টেস্ট করবো আগে, মাল বেচতে আসবো, টেস্ট করবো না। কাঁচা? হ্যাঁ। টেস্ট কি কাঁচা করে লোকে? আমি নিজে করেছি। ও আপনি করেন? ও আচ্ছা আচ্ছা। থোড় বিক্রি হচ্ছে, এই থোড়ের দাম কত? 10 টাকা মনে হয় না? না 5 টাকা। 5 টাকা? ওই যে থোড় 5 টাকা করে দেখুন। তো অনেকে শাক নিয়ে এসছে, একটা ইউনিক শাক আমি চিনি না, সেটা দেখাচ্ছি। আচ্ছা এটা কি পাতা? কি শাক ঠাকুমা? এটা লালতে শাক, এটা খুব ভিটামিন শাক। লালতে শাক? হ্যাঁ, লালতে শাকের নাম হলো লালতে শাক। ও আচ্ছা আচ্ছা, পুরো জবা ফুলের পাতার মতো দেখতে। এটা এটা কি করে খায়? এটা যেমন পাটের শাক খেয়ে থাকে। পাটের শাক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু লাল লাল। পাটের শাক যে বড় বড় পাট, হ্যাঁ হ্যাঁ পাট গাছ জানি। ওইরকম এই শাকটাকে বাছতে হবে, দিয়ে আচ্ছা। সিদ্ধ করতে হবে, রসুন কাঁচা লঙ্কা দিয়ে শুকিয়ে দিয়ে, আর কিছু লাগবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু ভালো। বাহ। খুব উপকার শাক। এই কত করে আটি নেন? কিলোতে বিক্রি। এটা কি 1 কিলো? না 1 কিলো তো কম আছে। কম আছে। কত এই আটিটা কত নেন? কিলো কত নেন তাহলে? 40 টাকা কিলো। 40 টাকা কিলো। বাহ, কি সুন্দর একটা নতুন শাক দেখলাম। তো এখন শীতকালীন অনেক সব ফসল সবজি উঠেছে দেখুন। এখানে এই যে মূলো, বাঁধাকপি, ফুলকপি সব রয়েছে। দাদা মূলো কত করে নিচ্ছেন? মূলো 25 টাকা কিলো। বাহ। আর এই ফুলকপি? ফুলকপি কত করে এই পিস? 15 টাকা। দেখুন এখানে কতটা কম রয়েছে। আমাদের ওখানে আমরা যেখান থেকে বাজার করি সেখানে তাও ফুলকপির দামটা রয়েছে 40 থেকে 50 টাকা পার পিস। দেখুন এখানে মূলো, কচুরমুখী সমস্ত কিছু রয়েছে। এই দেখুন মূলো নিচ্ছে, একদম ফ্রেশ মূলো। কলাই শাক কত করে? 10 টাকা আটি। আর এটা হচ্ছে কুলেখাড়া না হেলেঞ্চা? কুলেখাড়া। কতখানি? 10 টাকায় দেখি। 10 টাকায়। এটা কি করে খায় কলাই শাক? ওই ওরকমই, যেহেতু আমি খাইনি বলেই জিজ্ঞাসা করলাম। দেখুন কত শাক নিয়ে এসছে। এটা কি টক পালন? হ্যাঁ। কত করে আটি? টক পালন কিলোতে কত করে কিলো? 40 টাকা কিলো। এখানে দেখুন প্রচুর শাক। এটা এমনি নর্মাল পালন, ধনে পাতা রয়েছে, লাল শাক, সাদা শাক। দেখো আপনার কত দূর বাড়ি? আমাদের বাড়ি হলো বরগুনা। খড়িবোনা? খড়িবোনা না বরগুনা। ও বরগুনা। এই যে স্টেশনের দিকে গাবতলা বরগুনা। আচ্ছা, আপনি প্রত্যেকদিন বসেন এখানে? এটা কি আপনার মানে জমির জিনিস না কিনে নিয়ে আসেন? কিনা? ও আচ্ছা আচ্ছা। ওই জমির শাক পাতাটা আনেন আর এগুলো কিনে বিক্রি করেন, তাই তো? দেখুন কচুর শাক। আর এইটা কি? এইটা ও কচুর লতি। এ তো শুকিয়ে গেছে। ওই যে জমির লয়, এগুলো জলের লয়। ও জলে মানে ডাঙার, গলা ধরবে না? গলা ধরবে না। বাহ। কত করে নেন এই আটি? দুটো 15 টাকা। তাই মোচা কত করে নিচ্ছেন? মোচা 10 টাকা পিস। 10 টাকা পিস। 10 টাকা পিস। আপেল কত করে আপনাদের এখানে? কত? 100 করে। আর বেদানা? বেদানা 150 আর আপেল 100। আপেলগুলো ভালো, আপেল খুব ভালো।
দেখুন দাদু কুমড়ো কাটছে। কত করে দাদু কুমড়ো? 520। আচ্ছা কাকু, আপনাদের এখানে খাসি কত করে যাচ্ছে? ওই 750 800। তার মানে এখন দাম বেড়েছে, এর আগে আরো কম ছিল? হ্যাঁ কম ছিল, 700 টাকা ছিল। 700 টাকা ছিল। দেখুন আমরা যেখান থেকে খাসির মাংসটা কিনি সেখানে 900 টাকা, আর ওখানে 900 অলরেডি চলছে, 1000 টাকা না হয়ে যায়। আর এখানে স্টিল 700 থেকে 750 চলছে ভারতের শেষ প্রান্ত লালগোলা বাজারে। ভাবুন তাহলে, সত্যি ভীষণ কম দাম। আপনাদের এখানে বেশ কম দাম থাকে নাকি? আচ্ছা আচ্ছা, এই গ্রামেই পাওয়া যায়। গ্রামেরই এটা আমরা যেগুলো চড়াতে টড়াতে নিয়ে যায় সেইগুলোই মনে হয়। আমরা কত রকমের শাক দেখুন, দাদার পুরো শাকের সেকশন, সব শাক সব শাক। শাক নেওয়াতে কত ভিড় দেখুন। আর এই পাশের দিকে রয়েছে ফল মার্কেট, আরো অনেক কিছু রয়েছে। বাহ, দাদা কাঠকোল নিয়ে এসছেন আর পেঁপে। ইয়ং মাল কত করে? এই মালটা 40 টাকা কিলো, ইয়ং মাল। এই শোষাকে দেখে বলছে ইয়ং মাল। আচ্ছা কাকরোল কত করে? 530 টাকা। 530। মূলো? মূলো 40 টাকা কিলো। 40 টাকা। এই পেঁপে? 20 টাকা। 20 টাকা। তবে আপনাদের এখানে একটা জিনিস দেখলাম, খাসির মাংসের দাম কলকাতা বারাসাত এসব জায়গা থেকে কম, 200-250 টাকা কম। না না, এটা 700 টাকা কিলো। 700 কিলো, তাই তো বলছি। আমাদের ওখানে কত জানেন? আইডিয়া করেন কত? 500। 900 টাকা কিলো। 900 টাকা কিলো। বলছে 500। দেখুন দাদার আইডিয়া, মানে কলকাতা বারাসাতের দিকে নাকি বেশি দাম, দাদা বলছে 500। আপনারা কমেন্ট করে জানান, এখানে 700 টাকা কিলো, ভারতের শেষ প্রান্ত লালগোলা বাজার। অনেক দাম কম দাদা আপনাদের বাজারটা। তো চলুন এবার পদ্মার যে মাছগুলো বিখ্যাত সেগুলো কোথায় বসে সেই বাজারটা আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদের। আর ভীষণ ভিড় আজ, ভীষণ ভিড়। দেখুন কত ভিড়, কত মানুষের ভিড় আজ। তো আমি দেখাচ্ছি একটু, যেখানে ফাঁকা আছে সেখানে দেখাচ্ছি। এই দেখুন আজকে এই মাছ উঠেছে, এগুলো বেশিরভাগই সব পদ্মার মাছ। এগুলো কিন্তু এই পদ্মার ইলিশ। আচ্ছা ইলিশটা কত করে যাচ্ছে? 1200 টাকায়। দেখুন এই পদ্মার ইলিশ, সামনেই পদ্মা, সেই পদ্মার দেখুন কত সুন্দর ইলিশ। আর এই গলদা চিংড়ি 800 টাকা কিলো। তো আরও দেখাচ্ছি মাছ বাজারটা, দেখেছেন ইলিশটা দেখুন কি সুন্দর লাগছে, গোস বড় ইলিশ। আর এগুলো কি খোকা ইলিশ নাকি? বড়, আরো বড় দেখাচ্ছে, আরো। ও হো হো, এ তো বিশাল সাইজ ইলিশের। দেখুন এটা কত করে? এটা কত করে? 1800। এইটা দেখুন, আর এর থেকে কত বড়, 1800 টাকা। মানে বুঝতে পারছেন, এইটা আমাদের ওখানে হলে মিনিমাম 2500 টাকা কিলো হতো, সেখানে এখানে 1800 টাকা। সামনেই পদ্মা, এই পদ্মা থেকে ধরে আনা ইলিশ। পদ্মা থেকে ধরে এনেছে। তার মানে এরকম আরো আছে, এনাদের স্টক প্রচুর। এই দেখুন সব বড় 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 ইলিশ। দেখুন দাদা এই পাবদা কত করে? 80 টাকা পোয়া, 320 টাকা কিলো। 80 টাকা পোয়া, মানে 250 গ্রাম 80 টাকা। হ্যাঁ 320 টাকা কিলো। আচ্ছা আচ্ছা। আর এই চুনো মাছ? চুনো মাছ 160 টাকা কিলো, 40 টাকা পোয়া। 160 টাকা ছিল, 40 টাকা পোয়া। দেখুন এদিকে ভিড় দেখুন, সবাই মাছ কিনতে কতটা ব্যস্ত দেখুন। এদিকেও ইলিশ রয়েছে, এদিকেও দেখুন ভীষণ ভিড় আজ। তো আমি দেখাচ্ছি, দেখুন একটা জ্যান্ত জ্যান্ত রুই। এই দেখুন এগুলো মনে হয় রিঠে মাছ নাকি? রিঠে পদ্মায় তো হয় মনে হয় রিঠে। আপনাদের পদ্মার রিঠে। এই যে কত করে নিচ্ছেন রিঠে? 260 টাকা কিলো। দেখুন পদ্মার রিঠে 260 টাকা কিলো। এই যে কেমন লাগছে দেখুন, এটা ডিম হয়ে গেছে। তো আরো রয়েছে ওপাশে বড় বড় কিছু মাছ। আর কত ভিড় দেখুন, দেখাচ্ছি আরো। এই পাশে রয়েছে কিছু চুনো এবং জ্যান্ত মাছ দাদার এখানে। এই চিংড়িগুলো প্যাকিং করা কেন এগুলো? ও প্যাকিং। এই এর দাম কত? হ্যাঁ এই হচ্ছে মাছের মাথা। এরকম করো, এরকম করো। দাদার মাথার থেকেও বড় মাথা। 12 কিলো পদ্মার কাতলা। এরকম চওড়া করো, চওড়া করো। হ্যাঁ হ্যাঁ এইবার বোঝা যাচ্ছে। 12 কিলো 400। কত করে ছিল দাম? দাম কত? 600 টাকা কিলো ছিল। আমাদের বাড়ি বনগাঁতে দাদা, বনগাঁ। দাদা এটা কি? এটা পদ্মার গ্লাস কাপ। এটা কত করে? কত করে? কেটে 250 টাকা। ও গোটা। এটা কি কাতলা? কাতলা
কত করে? 400 টাকা কিলো। দেখুন পদ্মার কাতলা দেখুন 400 টাকা কিলো। বিশাল বড় মাথা, 120 টাকা কিলো মাথা পদ্মার। মানে সামনে পদ্মা বলে সমস্ত কিছু পদ্মার থেকেই আসে। ওর জন্য ইলিশ মাছেরও দাম কম থাকে নাকি দাদা? একদম একদম। দেখুন এখানে রয়েছে সব ইলিশ, এই সব পদ্মার ইলিশ না? এটা কত করে নিচ্ছ তোমরা? 1600 টাকা করে। দেখুন পদ্মার প্রায় 1 কিলো সাইজের উপরের ইলিশ 1600 টাকা। ওখানে দেখুন গাদা ইলিশ, মানে প্রচুর ইলিশ। এই ইয়ে কত করে? শিঙি কত করে দাদা? 500 টাকা কিলো। দেখুন জ্যান্ত শিঙি। এই লিস্টটা কাটবো নাকি? দেখুন ইলিশ আর ইলিশ। ওদিকেও দেখুন, এই পাশেও দেখুন বড় বড় 1800 টাকা কিলো। 1800, 2000। দেখুন এইটা তো বিশাল বড়, এটা প্রায় 2 কিলো সাইজ হয়ে যাবে। এইটা বরিশালের ইলিশ 2000 টাকা কিলো। আর ওটা হচ্ছে 1.5 কিলো, একটু ছোট। বরিশালের ইলিশ দেখুন। হ্যাঁ তেল লাগবে না, এত তেল। দেখুন এইগুলো প্রায় 2 কিলো সাইজের 2000 টাকা কিলো। মানে একেবারে বাংলা ইলিশ। আর পদ্মার ইলিশ হচ্ছে ওইগুলো, মানে এখান থেকে ধরা। আমাদের এই যে তারানগরের মাছ, এটা তারানগর। হ্যাঁ, এটা তারানগরের মাছ। আচ্ছা এই কত করে নিচ্ছেন? এগুলো আছে আপনার 1600 টাকা কিলো। 1600 টাকা। এগুলো বেশ সুন্দর ইলিশ। হ্যাঁ 1 কিলোর উপরে। এইগুলো সব থেকে বড় এবং এইগুলো দেখতেই একটা অন্যরকম লাগছে। এই দেখুন এটা হচ্ছে আর মাছ। দাদা এই আর মাছটা কত করে? হ্যাঁ আর মাছ কত করে দাদা? 300 টাকা। আর এই লোটে কত করে নিচ্ছেন? 140 টাকা কিলো। 140 টাকা কিলো। অ্যাকচুয়ালি একমাত্র লোটে মাছটাই একমাত্র আমি বুঝতে পারলাম যত মাছ আছে তার মধ্যে থেকে লোটে মাছ এবং রুই মাছ সেই জিনিসটা একটু দাম বেশি। ঠিক আছে, লোটে মাছ আমাদের ওখানে 80 টাকা 100 টাকা কিলো পাওয়া যায়। সুন্দরবনে 30 টাকা 40 টাকা কিলোতে লোটে পাওয়া যায়, আপনারা জানেন। তো এই দুটো জিনিসেরই দাম মোটামুটি বেশি দেখতে পারলাম। আর তা বাদে সমস্ত কিছুর দাম বেশ কিন্তু কম। আর ইলিশের দাম তো একদম কম। এই দেখুন রেঠা মাছ। আচ্ছা এটা কত করে কিলো? ওটা 40 টাকা কিলো। 40 টাকা। ভালো 60 টাকা কেজি। আর ওই যে হচ্ছে 60 টাকা। এটা একটু বেশি প্রিমিয়াম ক্যাটাগরি, দীঘার ওর মাছ। জন্য এটা 60 টাকা কিলো। এটা 80 টাকা কিলো। 80 টাকা কিলো বাবা, একদম। এই যে 20 টাকা পোয়া। এটা হচ্ছে 20 টাকা পোয়া, মানে 250, তাই তো? হ্যাঁ 80 টাকা কিলো। 80 টাকা কিলো। এগুলো 20 টাকা পোয়া। ছোট। এগুলো 20 টাকা পোয়া। এগুলো রকেট মাছ ছোট। এখন এগুলো শাইটিং মাছও বলে অনেকে না? এটা কত করে? এগুলো এখন 25 টাকা 30 টাকা বিক্রি 25 টাকা 30 টাকা কিলো। হয়। না না কিলো না। ও আচ্ছা পোয়া। 100 আচ্ছা টাকা কিলো। 100 টাকা কিলো। 140 30। আর এই যে এইগুলো পমফ্রেট, ছোট পমফ্রেট। ছোট পমফ্রেট কত করে? ছোট পমফ্রেট 35 টাকা পোয়া। 35 টাকায় 250 গ্রাম। 140 টাকা কিলো। 140 টাকা কিলো। বেশ কম দাম। তবে মাছ বাজারে কি ভিড় দেখুন, মানে ঢোকা যাচ্ছে না। আমি এতক্ষণ যে মাছ বাজারে এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ভিড়টা কমার জন্য, মানে বুঝতে পারছেন কি পরিমাণে ভিড় হচ্ছে আজ। তো স্টেশন থেকে এই মোড়টা পর্যন্ত আসলাম। আর এই জায়গাটার নাম হচ্ছে মেন একাডেমি, যে লালগোলার একটা খুব ঐতিহ্যপূর্ণ এক স্কুল, সেই স্কুলের সামনের মাঠটা। আর সারা লালগোলাতে একমাত্র আপনারা যে আই লাভ লালগোলা, বিভিন্ন শহরে গ্রামে তাদের যে একটা আই লাভ সেই শহর বা গ্রামের নাম লেখা থাকে, সেটা এই জায়গাটাই পাবেন। আমি দেখাচ্ছি। এই যে হচ্ছে এমএন একাডেমিটা, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্কুলটা। এবং ওই যে আই লাভ লালগোলা লেখা, কিছু বাচ্চা টাচ্চা খেলা করছে এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওই দেখুন। তো এই জায়গার থেকে সামনে হেঁটে গিয়েই এই বাঁদিকে ডান দিকে আমাদের যেতে হবে আর একটুখানি। আর আপনারা যদি টোটোতে করে আসেন তাহলে আপনাদের এই পর্যন্ত আসতে 10 টাকা নেবে। আর এখান থেকেই তারপর আপনারা যেতে পারবেন। আমি সবার প্রথম আপনাদের পরিদর্শন করাবো হচ্ছে মুক্ত জেলটা, এবং সেখানে একটা লক্ষ্মীনারায়ণ মন্দিরও হচ্ছে। এবং তারপরে পরিদর্শন করাবো যেখানে যে সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের ভারতের বহরমপুরের প্রথম ম্যাজিস্ট্রেট হয়ে এসেছিলেন, সেই সময় এখানে থেকেই উনি কিন্তু বন্দে মাতরম গানের শুভ সূচনা করেছিলেন। তো সেখানকার ইতিহাস বিজড়িত কিছু জিনিসপত্র আমি আপনাদের তুলে ধরবো, সেই ঐতিহাসিক স্থানটা দেখাবো। তো স্কুল ময়দানটা ছাড়ানোর পর তারপরে এই যে পেছনে রবীন্দ্র নজরুল উদ্যান দেখা যাচ্ছে, তার পাশেই কিন্তু রয়েছে দেখুন কিডজির একটা স্কুল। এবং সেই কিডজির সমস্ত ছেলেমেয়েরা কিন্তু এই নজরুল উদ্যানের অ্যাক্টিভিটির ফেসিলিটিটা পায়। তো ঠিক এই জায়গা থেকে, ওই স্কুলটা থেকে হেঁটে 1 মিনিট তারপরে এসেই এই যে সামনে মাঠটা দেখা যাচ্ছে বা এই যে রাস্তা দিয়ে আমরা চলে যাব। তো চলে আসলাম সেই মুক্ত জেলের গেটের সামনে। এখানেই রয়েছে রাজবাড়ি, মুক্ত জেল,
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেখানে উনি লিখেছিলেন বন্দে মাতরম সে সমস্ত কিছু। আর ওই পাশে একটা লক্ষ্মীনারায়ণ মন্দির। তো এই সামনের এখানে হয়তো খুব সম্ভবত পূজা হচ্ছে, তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই গেটটায় দেখুন, এখানে অনেক কয়েদিরা তারা কাজের থেকে হয়তো ঘরে ঢুকছে। তো এই হচ্ছে কয়েদিরা, তারা যাচ্ছে। তো চলুন, তো এটাই হচ্ছে সেই ওপেন এয়ার কারেকশনাল হোম বা রাজবাড়ির সদর দরজা। তো চলুন ভেতরে যাই। এই দেখুন এখানে আবার লেখা আছে জেলখানার গেটের সামনে মোটরসাইকেল টাইকেল রাখবেন। এটাই কিন্তু এখন জেলখানা হয়েছে। কি সুন্দর লাইটিং গেট করেছে, এখানে একটা কুয়া। আর সবার প্রথম আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। দেখুন মন্দিরটা কি সুন্দর সাজানো হয়েছে, বেশ সুন্দর লাগছে, একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ। তো চলুন দেখিয়ে নিয়ে আসি। তো এই যে হচ্ছে রাজবাড়ি বা রানী কুটির, বা কিছু সময়ের জন্য এই যে জায়গাটা, এটা হচ্ছে ওপেন এয়ার কারেকশনাল হোম। এই জায়গাটা কিন্তু ছিল মহিলাদের যে সমস্ত পাগল বা ব্রেনের ডিসেবিলিটিস তাদের সংশোধনাগার। তো এই ঐতিহাসিক এরকম এক স্থানে এসে বেশ ভালো লাগছে। এছাড়া আরও অনেক ঐতিহাসিক জিনিসপত্র আছে যেগুলো আপনাদের স্বাধীনতার সঙ্গে জড়িত, আপনারা অনেকেই বুঝতে পারবেন। চলুন এক এক করে আপনাদের সমস্ত জিনিসটা ঘোরাই, পরিদর্শন করাই। তো অ্যাকচুয়ালি এই যে মুক্ত সংশোধনাগার এখানকারের রেস্ট্রিক্টেড এরিয়া, এখানের ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ। তবে আমি এখানটায় পেরিয়ে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই প্রথম দেখলাম যে আমলকি গাছে এত আমলকি হয়ে রয়েছে। আমি দেখাচ্ছি, দেখুন কত আমলকি, দেখবেন এই দেখুন পুরো গাছ ভরা আমলকি হয়ে রয়েছে। অনেকটা তেঁতুল পাতার মতো কিন্তু পাতা হয় আমলকি গাছের পাতায়। দেখুন কত আমলকি হয়েছে, বেশ সুন্দর লাগছে। তো চলুন সামনে চলে এসেছি। অ্যাকচুয়ালি এই যে পেছনের যে বিল্ডিংটা, এটাই হচ্ছে রাজবাড়ি ছিল, আর তারপরে রানীকুটির ছিল ওইটা। তো রানীকুটিরটাকে পরবর্তীতে অন্যরূপে রূপান্তরিত করা হয়। যে সমস্ত সেই আমলে, রাজার সেই আমলে যে সময় বিশেষ বর্গ ব্যক্তি আসতেন, তখন তাদেরকে রানীকুটিতে রাখতে দিতেন আর কি। স্পেশাল যে সমস্ত পার্সন আছে তাদেরকে থাকার জায়গা। তো দেখাচ্ছি, এটা হচ্ছে একটা পুরনো শিব মন্দির। আর এই যে হচ্ছে লালগোলা রাজ চৈতন্যময়ী শৃঙ্খলিত কালীমাতার মন্দির বা রাজেশ্বরী মা কালীর মন্দির। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, আমি দেখাচ্ছি। দেখুন ওই দেখুন মন্দিরটাকে মেরামত করা হচ্ছে। আর এর ওই পাশে আছে একটা হনুমান মন্দির। তো সমস্ত ইতিহাস আমি গিয়ে বলছি আপনাদেরকে। এটা কিন্তু সেই পুরনো স্ট্রাকচার বা পুরনো ঢাঁচা। দেখুন যেহেতু অমাবস্যা, এই কালীমাতার মন্দিরের এক বিশেষ দিন, বিশেষ মানে তিথিতে বা ইয়েতে আমরা এসছি আজ। তো এই সেই জায়গা যেখানে কিন্তু দেখুন এখানে লেখা আছে বন্দে মাতরম। দেখুন কেন লেখা আছে আমি বলছি। এই যে প্রবেশ করলাম, দেখুন বন্দে মাতরম লেখা আছে। আগে মন্দিরটার ভেতরে ঘুরিয়ে নিয়ে আসি। এই কারণে লেখা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু এই স্থানে, এই সেই পবিত্র স্থান যেখানে বসে উনি বন্দে মাতরম গানের শুভ সূচনা করেছিলেন। তারপর এখান থেকে কাজী নজরুল ইসলামের ওই পাশে হচ্ছে পদ্মা নদী, আর সামনে আছে কলকলি, পদ্মা নদীর একটা শাখা। সেই কলকলি হয়ে পদ্মা নদী দিয়ে এখান থেকে এসে কিন্তু তিনি মানে রাজশাহী থেকে এখানে এসে তারপর তিনি কলকাতায় গেছিলেন। তো আরও অনেক ইতিহাস আছে, বলছি চলুন। তো ঢোকার সাথে সাথে দেখুন সমস্ত মনীষীদের ছবি আপনারা পেয়ে যাবেন, এরকম করা রয়েছে। আর যিনি রাজা ছিলেন, রাজা যোগেন্দ্র নারায়ণ রায়, তিনি হচ্ছেন এই যে এই পাশে রাজা রামমোহন আপনারা দেখতে পাচ্ছেন, আর এইটা হচ্ছে রাজা যোগেন্দ্র নারায়ণ রায়। তো তারই কিন্তু এই রাজবাড়ি এবং তারই হচ্ছে এই যে পুরো মন্দিরটা। এই যে ঠাকুরটা, এই ঠাকুরটারও একটা কাহিনী আছে। এখানে প্রচুর মানুষ আসেন দূর দূরান্ত থেকে। এই যে একটা বলির কার্ড দেওয়া রয়েছে, আগে বলি হতো কিন্তু এখন আর হয় না। তো চলুন একবার মাকে দর্শন করিয়ে নিয়ে আসি আপনাদের। তো যেই মাকে এখন আমি দর্শন করাচ্ছি, এই মার ইতিহাস কিন্তু অনেক আছে। রাজার স্বপ্নাদেশে পাওয়া এই পদ্মা নদী থেকে ভেসে আসা কলকলি নামে যে এক মানে শাখা, সেই শাখাতে ভেসে এসেছিল সেই কাঠ। তারপর সেই কাঠ দিয়ে তৈরি হয়েছিল এই রাজেশ্বরী কালীমাতার মন্দির। এই যে সেই মাতাকে আপনারা দেখুন, দেখুন কি সুন্দর তার এই রূপ। কাঠ দিয়ে পুরোটা তৈরি করা হয়েছে। তো অমাবস্যা তিথিতে তার পুজোই হয়তো চলছে। তো আপনারা এটা দেখলেন। আর এখন মন্দিরের ভেতরে মানে ছবি তোলা নিষিদ্ধ হয়ে গেছে। মানে গতবার আমি এসেছিলাম, কেউ যদি আপনারা দেখেন পুরোহিত মহাশয়ের সাথে অনেকক্ষণ কথা বলেছে, তিনি অনেক বিস্তারিত জানিয়েছেন এই মন্দিরের সম্পর্কে, পুরনো দিনের যে কিছু ঘটনা সমস্ত কিছু জানিয়েছেন। তো এখন অনেক কিছু রথ হয়েছে, বন্ধ হয়েছে। আর এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে রানী কুটিরটা, অ্যাকচুয়ালি যে রাজবাড়ির আর একটা অংশ।
দেখুন এই যে হচ্ছে রাজবাড়ির একটা অংশ, এই যে এখন এই অবস্থায় রয়েছে, অনেক ভেঙে চুরে পড়ছে এরকম হচ্ছে। দেখুন এখানে এখনও লেখা আছে লালগোলা রাজ, দেখেছেন প্রত্যেকটা কক্ষ। এখানে কিন্তু এখন পুলিশ আধিকারিকেরা থাকেন, ঠিক আছে। আর এই জায়গাটা কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন, আর ভেতরটা কিন্তু একেবারে জঙ্গলে বোঝায়। তো আপনারা এটাও দেখে বুঝতে পারলেন কত সুন্দর এই জায়গাটা। তো পবিত্র যে স্থান, সেই স্থান দেখালাম এবং পুরনো দিনের কিছু কাহিনী আমার যেহেতু দু একবার আমি এসেছি আপনাদেরকে একটু জানিয়ে রাখি বা বলছি। এই জায়গাটায় যে সময় সবার প্রথম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমি প্রথমে বলেছি আর একবার বলছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে সময় প্রথম বহরমপুরের ম্যাজিস্ট্রেট হয়ে আসেন, তখন তিনি এই লালগোলা রাজ বা চৈতন্যময়ী শৃঙ্খলিত যে কালীমাতার মন্দির বা রাজেশ্বরী মা কালীর মন্দির, সেখানে কিন্তু আসতেন এই রাজা মহাশয়ের সাথে তার বেশ ভালো একটা সুসম্পর্ক ছিল। এখানে অনেক গুণী ব্যক্তিবর্গেরা তারা আসতেন, এমনকি তখন আমাদের দুই দেশের এই যে বিভক্তের ব্যাপারটা, ওই পাশে বাংলাদেশ, এই পাশে পদ্মার ওপাশে হচ্ছে বাংলাদেশের অংশটা, তো সেখান থেকে আরও অন্যান্য গুণীবর্গ ব্যক্তিরা আসতেন, যেমন বললাম কাজী নজরুল ইসলাম এরকম। তো তারা এসে কিন্তু এই জায়গায় একসাথে সম্মিলিত হতো। ঠিক এই যে মন্দিরটা, এই মন্দিরটার ভেতরে এখানেই তারা আসর করতেন, রানীকুটিরে থাকতেন। তো সেখানেই বসেই কিন্তু উনি মানে শুভ সূচনা করেছিলেন যে আমাদের ভারতের, সেটা হচ্ছে বন্দে মাতারাম, সেই গানের শুভ সূচনা করা হয়েছিল। এবং এছাড়াও এই সামনে একটা জায়গা দেখাচ্ছি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার নাম বলা হতো কলকলি। তো সেই কলকলি কিন্তু সরাসরি পদ্মার সাথে মিল। এখান থেকে যে সময় যুদ্ধকালীন পরিস্থিতি হলো, ইংরেজদের আমল শুরু হলো, সেই সময় কিন্তু এই কলকলি থেকে ওদিক থেকে পদ্মায় গিয়ে মিশে ওখান থেকে সোজা পাটনা হয়ে বেরিয়ে চলে যেত বা বাংলাদেশে চলে যাওয়া যেত, যে সময় আমাদের দেশ বিভক্ত হয়নি। তো এই হচ্ছে এই জায়গার স্থানের কিছু জিনিস। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে একটু আগে আমি যেটা আপনাদেরকে বললাম, তো এই পুরো এই যে এরিয়াটা, এটাই হচ্ছে পুরোটাই জেলখানা। আগে ছিল রাজবাড়ি, তারপর পরিবর্তন করে তারপর এখন জেলখানা করা হয়েছে, ওপেন এয়ার কারেকশনাল হোম ভারতের, যেটা মুক্ত জেল বলা হয়। আর এই মুক্ত কেন বলা হয় বলছি, সকাল 6টার সময় যত কয়েদি আছে, কেউ খুন করুক বা অন্যান্য যত বাজে কাজে লিপ্ত আছে, আইনি একটা তাদের ধারা হয়, সেই ধারা অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হয় মুক্ত জেলে। মুক্ত জেলে শাস্তি, কিন্তু তাদের যে খাবার দাবার সেই বহন করে না কিন্তু গভর্নমেন্ট। খাবার দাবার, পোশাক, স্বাচ্ছন্দ্য সেগুলো কিন্তু গভর্নমেন্ট বহন করে না। সেগুলো কি করে, ওর জন্য এনাদের সকাল 6টার সময় ছেড়ে দেওয়া হয়। তারা বিভিন্ন প্রান্তে আর পার্শ্ববর্তী কাজকর্মে যায়, পরিবারের সাথে দেখা হয়, মানে পুরো মুক্ত যেহেতু ব্যাপারটা ওপেন, ঠিক ওরকম পরিবারের সাথে দেখা করে, কাজকর্ম করে, তাদের যে খাবার দাবার, সেই খাবার দাবার তারা নিজেরাই আর্ন করে খেয়ে ঠিক রাত 8টার সময় তাদেরকে আবার এই শাস্তিপ্রাপ্ত যে জায়গা, কারাগারে আবার তাদের বন্দী হয়ে যেতে হয়। তো এটাই হচ্ছে ওপেন এয়ার কারেকশনাল হোম ভারতের। এই স্থানে আসলেই আপনারা দেখতে পারবেন। আচ্ছা ম্যাডাম, আপনারা কি প্রথমবার এসেছেন এখানে? প্রথমবার এসেছি। আচ্ছা, এই জায়গার বিশেষত্ব সম্বন্ধে আপনি কি জানেন? না, আমার অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল লালগোলা। আচ্ছা আচ্ছা, আমি কৃষ্ণনগর থাকি, রানাঘাট বাড়ি। আচ্ছা আচ্ছা, তা শেষ পর্যন্ত আসার ইচ্ছা ছিল। আমার বাবা রেলে কাজ করতেন, আচ্ছা আচ্ছা, টিটি ছিলেন। এই জায়গার বিশেষত্ব কি? আসতেন ও আচ্ছা আচ্ছা, লাস্ট স্টেশন বলে, তখন থেকেই আমার শখ ছিল। লাস্ট স্টেশন, ভারতের অন্তিম স্টেশন, তাই। আচ্ছা, এটা এখানকার যে স্পেশাল এই যে জায়গাটায় গেলেন, এই জায়গাটা জানেন কত বড় একটা মহত্বপূর্ণ জায়গা? না, তেমন কিছু আমি শুনে আসি। শোনেননি? আমাদের ভারতবর্ষে যে সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম ম্যাজিস্ট্রেট হলেন বহরমপুরের, তখন কিন্তু বন্দে মাতরম গানের শুভ সূচনা এই মন্দিরে বসে করেছিলেন। এখানে অনেক মনীষী বর্গেরা আসতেন। আর এটাই ছিল ওই যে রাজা যোগেন্দ্র নারায়ণ রায়ের পুরোটাই হচ্ছে রাজবাড়ি। আর এইটা হচ্ছে এখন জেল করা হয়েছে, মুক্ত জেল। কয়েদিরা মুক্ত, আবার রাত 8টার সময় ঢুকে যাবে। আর ভারতের পদ্মা নদী একমাত্র এই জায়গায়। আর এখানে কিন্তু পদ্মা নদীর ইলিশ মাছও, মানে আপনি যেখানে থাকেন সেখানে যদি 2,5-3 হাজার টাকা কিলো হয়, এখানে কিন্তু ইলিশ মাছ 1,500 টাকায় 1 কিলোর উপরের সাইজ নিয়ে যেতে পারবেন। তো বেশ ভালো লাগলো ম্যাডাম, ভালো থাকবেন। তো আপনাদের কাছে আর একটা গুরুত্বপূর্ণ মানে তথ্য আমি আপনাদেরকে জানাচ্ছি। এই যে রাজা যোগেন্দ্র নারায়ণ রায়, ইনি কত বড় এক ত্যাগী মানুষ, একটা উদাহরণ আপনাদের দিচ্ছি। এরকম অনেক আছে যেগুলো কিছু আপনারা যদি বইপত্র ঘাটেন জানতে পারবেন। আর এনারা কখনো এনাদের প্রচার চেতেন না সেই আমলে। তো আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এক সময় রবীন্দ্রনাথ ঠাকুর যে সময় শান্তিনিকেতনটাকে সাজানোর দায়ভার বা শান্তিনিকেতনের কিছু জিনিসপত্র তিনি তৈরি করবেন, সেই সময় আর্থিক সংকটে পড়েন। তখন কিন্তু তৈরি করতে পারছিলেন না একটা আর্থিক সংকটের কারণে। ঠিক সেই কারণে তারপর কিন্তু রাজা যোগেন্দ্র নারায়ণ রায় তাকে তখনকার আমলে প্রায় 45 লক্ষ টাকা রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে সাহায্য করেছিলেন এবং শর্তও দিয়েছিলেন যে আপনি কিন্তু এই ব্যাপারটা বা এই জিনিস আমি প্রচারের মাধ্যমে আসতে চাই না এবং কাউকে বলা যাবে না।
তো যাই হোক, এই জিনিসটা অনেকে হয়তো জানেন, যে সমস্ত মানুষেরা সাহিত্য চর্চা বা ইতিহাস নিয়ে ঘাটেন তারা হয়তো জানেন। কারোর যদি জানা থাকে আর আমার বলার মধ্যে যদি সামান্য কিছু ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি যেটুখানি জানতে পেরেছি সেইটুখানি কি জানালাম আপনাদেরকে। তো চলুন এইবার সরাসরি আপনাদেরকে দেখাবো কলকলিটা, মানে যেটা সরাসরি পদ্মা নদীর সাথে মিল ছিল, তো সেটা এখন শুকিয়ে গেছে। এই দেখুন, এই যে হচ্ছে রাজবাড়ি, এটা পেছন দিককারের গেট, আর এটা হচ্ছে রানীকুটির ছিল। আর এই যে হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কলকলি। এই জায়গায় কিন্তু রাজা যোগেন্দ্রনারায়ণ রায় স্বপ্নাদেশে, ওই যে ঠাকুরটা আমি আপনাদেরকে দেখালাম, সেই স্বপ্নাদেশ পাওয়ার পর সেই ঠাকুরটাকে প্রতিষ্ঠিত করে ওই শৃঙ্খলিত রাজেশ্বরী কালীমাতার মন্দির, সেই মন্দিরটি তিনি কিন্তু নির্মাণ করেন। এই জায়গা থেকে কিন্তু পাওয়া গেছিলো স্বপ্নাদেশের মাধ্যমে। তো এটাই সরাসরি পদ্মার সাথে মিল। এবার চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি আরও স্পেশাল জিনিস। পদ্মার ভাঙনে অসহায় যে এক গ্রাম, সেই গ্রামের যে কি অবস্থা হয়েছে সেটা দেখাতে। এটা ভারতের একেবারে শেষ প্রান্ত, তাদের যে 0 পয়েন্ট, সেই 0 পয়েন্টও ভেঙে গেছে। বর্ডারের সিকিউরিটি ফোর্সের যে ঘরটর ছিল, কত মানুষের, আমার পেছনে দেখতে পাচ্ছেন তারা বাড়িঘর ভাঙছে। আর সামনে পদ্মা নদীর ভাঙনে কি বাজে অবস্থা হয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে তারানগর। এটা হচ্ছে বর্ডার সিকিউরিটি এলাকা ছিল, আর ওই পাশেরটা বাংলাদেশ। এটা সরাসরি সব থেকে বড় যে পদ্মা, সেটা আমি চলুন আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থা হয়েছে এখানকারের। দেখুন এই পদ্মার অবস্থা দেখুন, এই যে এই বাড়ি দেখুন, আমি দেখাচ্ছি, এই যে দেখুন কত বড় বড় পাকা বাড়ি, এই বাড়িগুলো সব ভেঙে চুরে পড়ে রয়েছে। মানে কিছুদিন আগেও নাকি এরকম ছিল না। দেখুন কত বাড়ি, এখানে একটা দোতলা বাড়ি ছিল ভেঙে পড়েছে, এই সাইড দিয়ে কত বাড়ি পড়েছে। আর এখান থেকে ওপাশে হচ্ছে বাংলাদেশ, যেটা দেখা যাচ্ছে না। এটা কিন্তু পদ্মার কোনো শাখা না, এটা হচ্ছে ডাইরেক্ট সব থেকে বড় যে পদ্মার অংশটা, সেটা প্রচুর স্রোত। কিভাবে ভাঙছে এই তারানগর গ্রামটা, মুর্শিদাবাদের একেবারে শেষ প্রান্তে, এটা থাকবে কি না কে জানে। পাকা বাড়িগুলো, মানে এই পাশে অনেক পাকা বাড়ি ছিল। অ্যাকচুয়ালি আমি এখানে এসেছিলাম প্রায় 2 বছর আগে, সেই সময় এই রাস্তাটা এরকম বেঁকে গিয়ে ওই সাইডের দিকে যাওয়া যেত। নিচে একটা ঢাল মতো ছিল, যেখানে অনেক ছেলেপেলেরা ফুটবল খেলতো। তো সেই যে জায়গাটা, সেই স্মৃতির কথা মনে পড়ছে। এবং আমি একটা শট আপনাদেরকে দেখাচ্ছি, এই সেই জায়গাটা ছিল যেখানে কিন্তু প্রচুর মানে মানুষজন খেলাধুলা করতো। সেই জায়গাটার অবস্থা আজ কি হয়েছে দেখুন। এখান থেকে আরও এই যে রাস্তাটা এখানে শেষ হয়েছে, এই যে রাস্তাটা আসলো এখান থেকে, এটা 0 পয়েন্ট একেবারে। এই 0 পয়েন্টের এখান থেকে বিএসএফ আর যেতে দিতেন না, এখান থেকে রাস্তাটা চলে গেছিলো, তার কাটা শেষ হবার কিচ্ছু নেই। দেখুন ভেঙে কি হয়ে গেছে। আর দেখুন কত বাড়ি, আরও বাড়ি তো অনেক পড়ে রয়েছে, আমি দেখাচ্ছি যে সমস্ত মানুষদের। আচ্ছা আপনাদের এরকম কতগুলো বাড়ি ভেঙেছে? মোটামুটি 50-60টা বাড়ি ভেঙেছে, এটা থেকে একদম ওখানে, মানে ওপাশ থেকে এপাশে। পাকা দোতলা বাড়িটারি তো সব ভেঙেছে মনে হয়। হ্যাঁ সব ভেঙে দিয়েছে। কি বাজে অবস্থা। আচ্ছা এইটার আগে তো অনেকখানিক ছিল আরো সামনে, তাই না? হ্যাঁ এটা রোড ছিল, সামনে রোড, সামনে দিয়ে ঘুরে ওই পাশ দিয়ে যেত, তাই তো? কি অবস্থা হয়েছে দেখুন এরকম বাড়ি ঘরগুলো। তাই এই সমস্ত মানুষেরা, এইসব মানুষরা এখন কোথায় থাকছে? সব স্কুলে আছে, প্রাইমারি স্কুলে, এই যে সব তাম্বুর তলে আছে। ও সামনে এই তাঁবুতলায় রয়েছে, এই যে এই সাইডের দিকে যত গেছে তত, তাই তো? এইদিকে বেশি কেটেছে, এইদিকে ঘর, মানে আরো প্রচুর পরিমাণে, প্রায় 150 বাড়ি তো হবে। হ্যাঁ মোটামুটি 150 হবে। ও আচ্ছা, কি বাজে অবস্থা দেখুন, মানে কিভাবে ভেঙে পড়ে রয়েছে। স্যার आपका कैंप क्या अभी पड़ गया ये पानी के अंदर? ओ তো সামনে আপ ডিউটি পে যা রা यहाँ पे इन लोगों का, এই স্যারদের দেখুন ডিউটিতে যাওয়ারও কতটা কষ্ট হয়েছে। এই যে এই পদ্মার যে ভাঙন, সেই ভাঙনের এই পার দিয়ে এইভাবে ডিউটিতে যেতে হচ্ছে। কি অবস্থাটা দেখুন, সীমান্তরক্ষীরা এইভাবে যেতে হচ্ছে দেখুন। আরও প্রচুর মানুষ তারা বসে রয়েছে যে কখন তাদের বাড়ি ভেঙে পড়বে। আচ্ছা যে সময় এরকম প্রচুর এই আওয়াজ টাওয়াজ হচ্ছিল, আপনাদের তো ভয়েরও তো লাগছিল মনে হয়? ভয় মানে রাত্রে ঘুমাতে পারবে না, এত আওয়াজ, মানে পদ্মার ডাকছে এত ডাক। এখন তো কম আছে, রাত্রে আরো। এটা কত বছর পর হলো আপনাদের? সামনে বছর কেটেছে মোটামুটি আপনার 50 বিঘা মতন। 50 বিঘা ভেঙেছে? বল খেলা মাঠ ছিল, ওইখানে বল খেলা মাঠ। হ্যাঁ ওই আরো ওই পাশে, ওখানে আমি এসছি, ওইখানে স্পটটা ছিল। হ্যাঁ মানে এখান থেকে আরো প্রায় 30-40 পা যাওয়ার পর একটা মাঠ ছিল যেখানে ফুটবল খেলতো। অ্যাকচুয়ালি এই শটটা আমি দেখাচ্ছি, এটা দেখুন, এটা সেই জায়গা যেখান থেকে এই যে ভাঙনের অংশটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আরো 30-40 পা হেঁটে এগিয়ে আর একটা মাঠ ছিল, যেখান থেকে রাস্তাটা টার্নিং হয়ে বাঁদিকে মুড়ে গেছিলো। সেই জায়গাটাকা নেই। আর পার্শ্ববর্তী যত বাড়ি আছে সব অবস্থা খারাপ। আপনাদেরও তো ওই পাশে বাড়িটারি ভেঙেছে নাকি? দেখতে এসছেন নাকি? কি অবস্থা দেখুন। একেই তো ভাঙনের অবস্থা খারাপ, তারপর আবার বিভিন্ন ধরনের সাপ কোপ এই সমস্ত জিনিস দেখুন উঠে আসছে। দেখুন এই দেখুন কত বড় একটা সাপ, দেখে বুঝতে পারছেন এটা একটু আগে মারলো। তো সাপ কোপ ঢুকছে গ্রামবাসীর বাড়ির দিকে, তাই তারা সাপটাকে মারার চেষ্টা করছে।
যেহেতু প্রচুর পরিমাণে এই যে ভাঙন হচ্ছে, ওর জন্য জলজ যে সমস্ত প্রাণী পার্শ্ববর্তী জায়গা থেকে তারা যে জঙ্গল টঙ্গলে এখন আপাতত আস্থানা করেছে, তার জন্য কিন্তু সাপখোপগুলো তাদের বাড়িতে যাচ্ছে। আমি বুঝতে পারছি অবস্থায় পড়ে আছে মানুষ খারাপ পর্যায়ে আছে, বলার মতো কিছু নাই। এত সিচুয়েশন খারাপ এই নদীর ভাঙনে, কাউরের আছে কারণে এসে এমন জায়গা বসবাস করার মতো তার একটা সমর্থ দরকার। আচ্ছা, এমার্জেন্সি সিচুয়েশনে যে সময় হচ্ছে না, আসছে সবাই কিন্তু সহযোগিতা করছে না। এটাই হচ্ছে আসল দরকার, যেটা দরকার হচ্ছে। মন্ত্রী কখন দাঁড়াবে? এই টাইমটা যদি না দাঁড়ায়, দাঁড়াবে কখন বলেন? কি অবস্থা দেখুন। আজ ওনার গেছে, কাল আমার যেতে পারে, আরো তো লোক আতঙ্কতে আছে। আজ চারানগর গেল, কাল আটরসে যাবে, পরশুদিন লালগোলা যাবে, ধাপে ধাপে যাবে। একদম ঠিক বলছি, মানে 30, 35, 50 বিঘা এরকম ভেঙে যাচ্ছে। আমি একটা জিনিস বলছি, এই সমস্ত মানুষদের যে কি বাজে পরিণতি হয়েছে, তার জন্য তারা তাদের মনের আক্ষেপটা বলছে। আর আরও ভাঙন দেখাচ্ছি, দেখুন এই দেখুন কতটা ভাঙন। এনারা দিন গুনছেন, এই যে পাশের যে বাড়িটা, সেই বাড়িটা অপেক্ষায় রয়েছে কখন ওইটা ভেঙে যাবে। কত মানুষ দেখুন এখানে। তো আপনারা দেখলেন, আর এই জায়গাটার অবস্থা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে সবে ভূমিকম্প হয়েছে। কতটা বিধ্বস্ত এই জায়গা, কত ঘর ছিল, কত মানুষ ছিল, কত পরিবার ছিল, তাদের পরবর্তী প্রজন্মর জন্য তারা হয়তো এই বাড়িটা তৈরি করেছিল, কত অর্থ ব্যয় করে, কত দিন রাত এক করে। আর বিশেষ করে এই জায়গাকারের মানুষরা প্রচুর খাটনি করতে পারে, অনেক খাটনির কাজ করে তাদের করতে হয়। এখানে চাকরি বাকরির সংখ্যা একেবারেই কম। দেখুন কেউ একটু ভালো বাড়ি করেছে, বাড়িটার অবস্থা দেখুন, এই জায়গাটার অবস্থা দেখুন। যত দূর দূরান্তে দেখা যাচ্ছে কিচ্ছু নেই, পুরো ভাঙা বিধ্বস্ত। কিছু মানুষ ওখানে ইট পরিষ্কার করছেন, আর প্রচুর মানুষ এখানে দেখতে এসছেন। প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টায় ঘন্টায় ভাঙছে। এই নদীর উপরে কিন্তু এই গ্রামটার কিছু মানুষের জীবিকা ছিল, বিশেষ করে পদ্মার মাছ টাছ সমস্ত কিছু ধরে। এই বাড়িটা আর কিছুক্ষণের মধ্যে হয়তো চলে যাবে। দেখাচ্ছি দেখুন, এই দেখুন ফাটল, এই যে ফাটল, এই যে ফাটল হয়ে রয়েছে, এই ফাটল পুরো বরাবর হয়ে রয়েছে। এই বাড়িটা কিন্তু পুরো রয়েছে, বাড়ির কোনায় ফাটল রয়েছে, মানে আর হয়তো বেশিক্ষণ লাগবে না, ওর জন্য একটা টানা দেওয়া রয়েছে। এই পাশটা পুরো চলে যাবে, এই যে ফাটল, মানে এই পাশে আর যেতে দেওয়া হচ্ছে না কাউকে। এরকম বাজে পরিস্থিতি হচ্ছে এই গ্রামটা। কি বাজে পরিস্থিতি, কি জিজ্ঞাসা করবো এনাদের কাছে? তাদের যা মনের হাল, কিছু জিজ্ঞাসা করার মতো নেই। দেখুন, হ্যাঁ এই যে ফেটেছে, দেখুন এই যে ফেটেছে, এই যে এটা সবাই ফেটেছে। এটা আর কিছুক্ষণের মধ্যে এই অংশটা পুরো হয়তো চলে যাবে। এই পাশে আর একটা রাস্তা ছিল, কত মানুষ দেখুন, তারা ট্রাকে করে অন্যদিকে যাচ্ছেন, মানে ইটগুলো অন্তত বাঁচানোর চেষ্টা করছেন। কারেন্টের পোল তার সমস্ত কিছু ছিঁড়ে গেছে। এই হচ্ছে তারানগরের অবস্থা দেখুন। কত সারা গ্রামের মানুষ সব সময় এই জায়গাটায় পড়ে আছে পুরো, কত ভিড় দেখুন। আর ওই জায়গাটায় কিছু মানুষ মাছ ধরছে। তো এই জায়গাটা দেখুন কি ভয়ঙ্কর অবস্থা। এই জায়গাটা নাকি আর কিছুক্ষণ সময় লাগবে ভাঙতে। তাদের একটা স্বপ্নের বাড়ি এক মুহূর্তের মধ্যে পদ্মার গ্রাসে কেড়ে নেবে। তো যতদূর পারছি এই গ্রামটা ঘুরে এই পদ্মার তীরবর্তী কিছু অংশটা আমি দেখানোর চেষ্টা করছি। মানুষ পুরোই পদ্মার তীরে তাদের সারা দিন কাজকর্ম ফেলে সময় কাটাচ্ছে। এখন সময় কাটাচ্ছে এই কারণেই, তাদের সাধের যে ঘর, সেই ঘর হয়তো আর থাকবে না। কতটা কষ্ট হবে তাদের করতে জানি না। তবে এখানে কিছু মানুষ মাছ ধরছে, দেখুন কতটা রিস্কি। এই পাশে ফাটল হয়েছে, কতটা ভেঙেছে দেখুন। তা সত্ত্বেও এই সাইডে মানুষ কত রিস্ক নিয়ে মাছ ধরছে। কি কি মাছ পেয়েছে জানি না। দাদা কি কি মাছ পেয়েছো দাদা? ইলিশ এত কম জলে থাকে? ইলিশ তো গভীরে থাকে জানি। ও আচ্ছা, স্রোতের মধ্যে থাকে। ও আচ্ছা আচ্ছা, পেয়েছো একটাও? কোথায় দাদা, দেখানো যাবে? তুলে দেখো। সকালে 20-30টা ছিল, এখন দেখাচ্ছি দেখুন। ও জ্যান্ত ইলিশ, এ দেখো জ্যান্ত বাচ্চা নড়ছে দেখুন, ইলিশ মাছ নড়ছে দেখুন। বড়গুলো চলে গেল। কি অবস্থা দেখুন, এই জ্যান্ত ইলিশ ধরা দেখুন। অনেক কটা ইলিশ রয়েছে। এই স্রোতের বিপরীতেই থাকে নাকি? আচ্ছা দাদা, তোমাদের এই গ্রামের এই বেহাল অবস্থা, এবার তোমরা এই মানে কোথায় গিয়ে থাকবা? স্কুলে কতদিন থাকবা? পুরো জায়গায় তো তোমাদের শেষ। এরকম জায়গার তো কোনো ব্যবস্থা কি অবস্থা, এতগুলো পরিবার, আরো কত ভাঙবে তার কোনো ঠিক নেই। কি অবস্থা দেখুন, এই দেখুন বাড়ি ঘরগুলো। এনাদের বাড়ি ভাঙেনি, কিন্তু এনারা আগের থেকে এই ভাঙনের ভয়তে আগের থেকে ভেঙে নিয়ে যাচ্ছেন।
এখানে প্রচুর সামনের বাড়িগুলো তারা ভাঙছেন, আর প্রচুর জায়গায় কিন্তু এরকম মাছ ধরছে, আর প্রচুর মানুষ এরকম বসে আছে, তারা ভাঙন দেখছে। দেখুন বেশ অনেক জ্যান্ত ইলিশ পাওয়া যাচ্ছে। দেখুন এখানে দাঁড়ালে প্রায় কিলো কিলো জ্যান্ত ইলিশ পাওয়া যাচ্ছে। এই যে এই আস্তে আস্তে দেখুন কি অবস্থা, বেশ সুন্দর। প্রথম দেখলাম জ্যান্ত ইলিশ, বেশ সুন্দর লাগছে, তবে ইলিশটা ছোট সাইজ। এই দেখুন এই দেখুন এই দেখুন জ্যান্ত ইলিশ, বাহ দেখুন। তো এখানে বেশ জ্যান্ত ইলিশ পাওয়া যাচ্ছে কিন্তু। দেখুন কিভাবে ভাঙছে, একটু আগে ভেঙে পড়ে গেল একটা, দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। এই জায়গায় মাটি খসছে আস্তে আস্তে, আর কিছুটা সময় তারপরে এই জায়গাটা থাকবে না। তাদের কিভাবে স্বপ্ন নষ্ট হচ্ছে এক এক করে, কত বাড়ি এরকম ভেঙে গেছে, এবং প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে এক একটা করে এরকম ঘর বাড়ি পদ্মার গ্রাসে গিলে নিচ্ছে। জায়গাকারের মানুষরা দেখুন, ওখান থেকে কিছু যে অংশ ভাঙা অবশিষ্ট আছে সেগুলো নিয়ে এসে এইভাবে তারা বাড়ি ঘর করছে। এই দেখুন এইভাবে তাঁবু খাটিয়ে তারা থাকছেন। দেখুন একটা বর্ডার করা রয়েছে এই জায়গাটায়, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার তলায় জল মোটামুটি ঢুকে গেছে, এই জায়গাটায় ফাটল রয়েছে, এবং এই যে দাগ দেওয়া রয়েছে একটা গুলো তার দিয়ে, এর এই পাশে যেতে দিচ্ছে না কাউকে, তাই তো? ও মানে এই ফাটল যখন তখন পড়ে যাবে, যখন তখন পড়ে যাবে। কি অবস্থা দেখুন, এটা আজকে গেছে সকালবেলায় গেছে, ঘন্টা দেড়েক আগে গেছে, মানে এই জায়গায় গেলে পদ্মার জলে। হ্যাঁ কি অবস্থা, প্রচুর ভয়ানক পরিস্থিতি রয়েছে এখন। বিশেষ করে অ্যাকচুয়ালি ভূমিকম্পের তারতম্য আপনারা অনেক দেখেছেন হয়তো, কিন্তু স্বচক্ষে আমি দু একটা রিলস দেখেছিলাম কদিন আগে, যেরকমভাবে বাড়ি ভাঙছে। তাহলে ভাবুন এই গ্রামের মানুষদের কি পরিমাণে অসহায়তা এখন রয়েছে। আর জানি না মানে এনারা এই জায়গা থেকে কিওর করে বার হবে কি করে, তাদের যে স্বপ্নের ঘর, স্বপ্নের যে জায়গা যেখানে তারা বাসস্থান, তাদের করে তারা থাকবে, সেই জায়গা যদি এইভাবে ভেঙে যায়, শুধু একটা দুটো হলে হয়, এই পুরো গ্রামটা যেইভাবে ভাঙছে, এই সমস্ত মানুষের বাসস্থান কোথায় হবে তার কোনো পরিকাঠামো বা জায়গা একদম নেই। তো চলুন আরও সামনে দেখাচ্ছি। দেখুন কত মানুষ সেখানে তারা দেখতে এসছেন, আর কত মানুষ তারা ঘর ছাড়া। কি অবস্থা দেখুন, এই খুব সম্ভবত মনে হয় তাঁবু দিয়েছে, কিছু মানুষ তাঁবুর তলায় রয়েছে, দেখাচ্ছি চলুন। দেখুন এই একটা মানুষের ঘর পড়ে রয়েছে। আপনারও ঘর পড়ে গেছে নাকি? কি অবস্থা, তা এখন কোথায় উঠে আছেন? স্কুলে। এরকম কতগুলো ঘর পড়েছে আপনাদের? প্রায় 50-60 এরকম হবে। স্কুলে 50-60টা পরিবার একবারে উঠবে? দু জায়গায় আছে, সকালীপুর স্কুল আছে, তারানগর স্কুল আছে। বাবা, আপনাদের জমি জমা তাহলে আবার নতুন করে তৈরি করতে গেলে আপনাদের তো আর্থিক পরিকাঠামো হয়তো সেরকম নেই, দিন আনা দিন খাওয়া নাকি? তাহলে কি করে করবেন, কি অবস্থায়? 10 বিঘা জমি তলিয়ে গেছিল। তারপর একটা শুনলাম মানে অন ডিউটিতে একজন সিভিক ভলেন্টিয়ার, সেও মারা গেছে। ও মারা গেছিল, কি অবস্থা, পাওয়াই যায়নি, মানে পদ্মার জলে নিয়ে গেছে। কত বাজে পরিস্থিতি দেখেন, এই জায়গাটা দেখে মনে হচ্ছে সবে ভূমিকম্প হয়ে গেল, অ্যাকচুয়ালি ভূমিকম্পের মতনই। তো আমি দেখাচ্ছি, তো আমি একেবারে ভারতের একেবারে 0 পয়েন্টে যেখানে দাঁড়িয়ে আছি। আপনারা জানেন বিশেষ করে একমাত্র মুর্শিদাবাদের এই স্থানেই একমাত্র কিন্তু রয়েছে পদ্মা নদী, আর সারা ভারতবর্ষের মধ্যে আপনারা পদ্মা নদী কোথাও পাবেন না। তো মুর্শিদাবাদের এই যে জায়গাটা লালগোলা তারানগর, এই জায়গা থেকে পদ্মা নদীটা টান করে আবার বাংলাদেশে ব্যাক করেছে, এছাড়া কিন্তু আর নেই। তো এইটা হচ্ছে ভারতের যে মুর্শিদাবাদ সেই জেলার অন্তর্গত তারানগর, যেটা কিন্তু একেবারে ক্ষয়ের মানে একেবারে ধ্বংসপ্রাপ্ত যে পুরো গ্রামটা সেই অবস্থা। এবং তার ওই পাশে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, ওই পাশে যে জায়গাটা দেখা যাচ্ছে ওটাতে বাংলাদেশের নগেন্দ্রপুর বাজার। এটা হচ্ছে নগেন্দ্রপুর বাজার এরিয়া। দেখুন প্রচুর কাশফুল ফুটে রয়েছে, দেখতে পাচ্ছেন, যেহেতু সিজনটাই এখন ওই। আর এই যে সাইডটা আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, এই যে সাইডটা দেখতে পাচ্ছেন, এখানে আছে বাংলাদেশের এক মোহনা পার্ক। তো অ্যাকচুয়ালি আপনারা বাংলাদেশ থেকে অনেক মানুষই দেখেন, তো আপনারা কমেন্ট করবেন আপনাদের অপর প্রান্তে, ঠিক নগেন্দ্রপুর বাজারের অপর প্রান্তে এই গ্রামটার এরকম বেহাল অবস্থা হয়ে রয়েছে। তো আমি জানি না আপনাদের ওই পাশে কতটা কি হয়েছে পদ্মার ভাঙনে, অবশ্যই কমেন্ট করে এটা জানাবেন। এই পাশের গ্রাম কিন্তু একেবারে দেখার মতো অবস্থায় নেই, খুব বাজে অবস্থা। তো আপনারা দেখে বুঝতে পারলেন কতটা বিধ্বস্ত এই গ্রামের অবস্থা, কি হাহাকার পড়ে গেছে এই গ্রামে। জানি না কিভাবে এদের সারাই জীবনের এত বড় একটা ক্ষতি থেকে রিকভার হবে। আমি আজ এই ভিডিওতে আপনাদের কিছুই জানাতে পারছি না, এরকম বাজে পরিস্থিতি।